আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আওয়ামী লীগ অনেক বড় খেলা হাতে নিয়েছে। জানি না তারা এই খেলাটা আদৌ নামাইতে পারবেন কিনা বা এই খেলায় তারা জয়ী হতে পারবেন কিনা, শিরোপাটা তাদের ঘরে যাবে কিনা। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনার যদি টার্গেট হয় ওই শিরোপা জেতার, ধরুন আপনি ফুটবল খেলতেছেন, আপনি টাই শুট কিনছেন, আপনার দল আপনার যদি টার্গেট হয় ওই শিরোপাটা অর্জন করার, তাহলে কিন্তু মাঠে নেমে ওই শিরোপার দিকে আপনাকে চেয়ে থাকলে হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে গোল দিতে হবে। আপনি যদি মাঠে আপনার দল বল নিয়ে ভালো খেলতে পারেন, আপনি যদি গোল দিতে পারেন, ওই যে ট্রফি চ্যাম্পিয়নদের জন্য, ওই যে শিরোপা, সেইটা আপনি আপনার কাছে চলে আসবে। আর আপনি যদি মাঠে নামেন, মাঠে নেমে শুধু ওই শিরোপা ট্রফির দিকে চেয়ে আসেন যে ওই ট্রফিটা আমার দরকার, ওই ট্রফি আমার লাগবে, কিন্তু আপনার প্রতিপক্ষ আপনার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে একাধিক গোল দিল আপনার বাড়ি ঢুকিয়ে, তখন কিন্তু শিরোপাটা আপনি যত ইচ্ছা করেন বল প্রয়োগ করেন, ওই শিরোপা আপনার ঘরে আসবে না। জয়ী যারা হয়েছে তাদের ঘরে যাবে। সেজন্য বলা হয় যে লক্ষ্য ঠিক রেখে কাজ করতে হবে। আপনি যদি সফলতা শুধু বলেন আমার সফলতা দরকার, আমি সফল হবই, কিন্তু কাজ করতেছেন না, সফলতা আপনার কাছে আসবে না। আপনি কাজ করেন লক্ষ্য ঠিক রেখে, সফলতার চিন্তা আপনাকে করতে হবে না, সেটা আপনি চলে আসবে, যেটা আমি ফুটবল খেলা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, এরকম মোটিভেশনাল কথা অনেক বলা যাবে, কিন্তু আমার এই ভিডিওতে যেটা আলোচনার বিষয় সেটা হলো যে সারা বাংলাদেশে একযোগে মাঠে নামবে আওয়ামী লীগ। দেখেন, আওয়ামী লীগ এই যে একটা কর্মসূচি তারা দিচ্ছেন, 13ই নভেম্বর সারা বাংলাদেশের লকডাউন, তার আগে 12ই নভেম্বর, 11ই নভেম্বরে কিন্তু ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে তাদের কর্মসূচি আছে। অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই প্রথম আওয়ামী লীগের সবচেয়ে বড় এবং মনোযোগী একটা কর্মসূচি তারা দিচ্ছেন, যেইটা নিয়ে শুধু বাংলাদেশেই নয় বহির্বিশ্বেও ব্যাপকভাবে চর্চা হচ্ছে আওয়ামী লীগের এই কর্মসূচি নিয়ে। দেখেন, অনেকগুলো ঘটনা বাংলাদেশের রাজনীতিতে নীরবে ঘটে যাচ্ছে। ঠিক তখনই আওয়ামী লীগ, মানে ওই যে আরেকটা কথা আপনাদেরকে বলি মূল আলোচনায় আসার আগে, যে ধৈর্য, আমরা বলি যে ধৈর্যের ফল মিষ্ট হয়। এখন আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হলো, তারপরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী তাদের বক্তব্য আমরা শুনলাম, তাও আবার নীতি নির্ধারক পর্যায়ের নেতা যারা, তাদের বক্তব্যে আমরা শুনলাম যে তারা ধৈর্যের রাজনীতি করতেছে, অপেক্ষার রাজনীতি করতেছে, যেটাকে অনেকে তুলনা করেন চাণক্য নীতির সাথে, যে আপনার পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে। এখন কি পরিবেশ, কি পরিস্থিতি, সেখানে আপনার করণীয় কী, আপনার পদক্ষেপটা কী হবে, সেইটা যথাযথভাবে আপনি নেন, নির্দিষ্ট সময় শেষে সফলতা আপনার সামনে এসে দাঁড়াবে। আমি যতটুকু বুঝতে পারি যে আওয়ামী লীগ সেই চাণক্য নীতি বলেন, ধৈর্যের পরীক্ষা বলেন, অপেক্ষার রাজনীতি বলেন, সেটাই করতেছেন। দেখেন, ঠিক এই সময়ে আওয়ামী লীগের কর্মসূচি, যদিও তারা বলতেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণার তারিখ ঘোষণা হবে 13ই নভেম্বর, সেইটার বিপক্ষে জানান দেওয়ার জন্য, কিন্তু তারা এই জানান দেওয়ার জন্য যে একটা পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে, এইটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু এখন বুঝতে পারতেছে যে আওয়ামী লীগ কীভাবে খেলাটা শুরু করলো। আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার তারা গঠন হলো ইউনূস সাহেবের নেতৃত্বে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থান, জুলাই আগস্ট আন্দোলনের, আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে বাহিনী কাজ করছে তার নাম হলো পুলিশ বাহিনী। সেই পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে। এখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং পুলিশ বাহিনীকে সহযোগিতা করার জন্য মাঠে নামলেন কারা? আমাদের গর্বের জায়গা সেনাবাহিনী। এখন এই সময়ে সেনাবাহিনীর যতজন সদস্য
মাঠে ছিলেন তাদের 50% সেনা সদস্যকে বেরাকে ফিরিয়ে নেওয়া হয়েছে। কী জন্য? তাদের বিশ্রাম এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। তার মানে কি, বর্তমান বাংলাদেশের রাজপথে আছে অর্ধেক সেনা সদস্য, আর অর্ধেক তো তারা বেরাকে চলে গেছে। পয়েন্টগুলো নোট করুন। তারপরে দেখেন, কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড তিনি বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি ছিল অন্য রাষ্ট্রের সরকার বদলের নীতি, সেটা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মানে সেটার নাই। এইটা দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পেলাম যে ইউনূস সাহেবের উপরে যে মার্কিনীদের একটা আশীর্বাদ পুষ্ট হাত ছিল, আশীর্বাদ স্বরূপ, সেইটা পরিপূর্ণভাবে সরে আনা হয়েছে। সরে আনা হবে বা সহযোগিতা কিছুদিন পরে করা হবে না সেরকম না, একেবারে ধাপ করে মানে তার মাথার উপর থেকে সহযোগিতা সমর্থনের হাত সরে গেছে। আর একটা পয়েন্ট আপনাদেরকে বলি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারত তাদের ভাষায় শিলিগুড়ি করিডোর, আর আমাদের ভাষায় চিকেন নেক। সেইখানে ভারত ঘাঁটি করছে, যৌথ বাহিনীর মহড়া দিচ্ছে তারা, বারবার আধুনিক যুদ্ধাস্ত্র প্রদর্শন করতেছে, তারা ট্রেনিং দিতেছে। এইটা হলো যে আমাদের পার্শ্ববর্তী অঞ্চল, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য দেশের সরকার পরিবর্তনের নীতি, মাঠ থেকে সেনা সদস্য উঠে যাওয়া। এখন আসেন অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোর অবস্থান। আপনি দেখেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সমর্থনকারী রাজনৈতিক দল, নিয়োগকর্তা, প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মী সবার বক্তব্য যদি আপনি শোনেন, দেখবেন যে ভিন্ন ভিন্ন। এমন একটা পর্যায়ে তারা গিয়ে পৌঁছাইছেন যে সেখান থেকে ফিরে আসা সম্ভব না। শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা চেষ্টা করতেছে ওই আগের মতো আওয়ামী লীগের ভয় দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে একত্রিত বসিয়ে খিলখিলে হাসি দিয়ে সবাইকে আবার একত্রিত করে রাজপথে নেমে দেওয়া, যে আওয়ামী লীগকে ঠেকাও। কিন্তু সেইটা হচ্ছে না। রাজনৈতিক দলগুলো স্পষ্টভাবে বলতেছে যে তারা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে এই সরকারের সাথে বসবেন না। যদি সরকারের প্রয়োজন হয় তাদেরকে ডাকলে তারা যাবেন, আলোচনা করবেন, কিন্তু অন্য দলের সাথে কেন ডাকবেন, এই প্রশ্ন এখন উঠেছে। এমনকি এই সরকার প্রতারণা করছে এবং এই সরকারই যে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে, সেই অবস্থান গ্রহণ করছে, সেটাও স্পষ্ট। তাহলে কিন্তু আমাদের দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরের, আমি সংক্ষেপে কাজগুলো আপনাদেরকে, মানে যে কাজগুলো নীরবে ঘটে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, আমি আসবো, আওয়ামী লীগ যে সারা দেশে নামবে সেই বিষয়ে আসবো, এটা কিন্তু পরিষ্কার করলাম। আরও কিছু তথ্য আপনাদেরকে দেই। এরই মধ্যে জুলাই আগস্ট আন্দোলনের পরে এই প্রথম, অর্থাৎ গত 14-15 মাসে এই প্রথম আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি নিজ জেলা পাবনায় গেছেন। এটা একটা ঘটনা, বড় ঘটনা, নিউজ হচ্ছে। শিক্ষক সমাজ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি করতেছে রাজপথে। আর ইউনূস সাহেবের প্রশাসন অর্থাৎ পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে, 110 জন আহত হয়েছে। এখন শিক্ষক সমাজ বলতেছে যে এই পুলিশদের সন্তানদের তারা আর পড়াবেন না। এই যে দেশের বাইরে এবং দেশের অভ্যন্তরের ঘটনাগুলো আপনাদেরকে বললাম, এখন আসেন আওয়ামী লীগের একযোগে রাজপথে নামার প্ল্যানটা আপনাদেরকে বলে দিই। সেটা হলো, আমি আমার যুক্তিতে যতটুকু বুঝতে পারছি সেটাই। আমি কিন্তু কোনো রাজনৈতিক মানে কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর মুখ থেকে শুনে এই কথাগুলো বলতেছি না, আমার মতামতগুলো আপনাদেরকে বলতেছি। আওয়ামী লীগ বিশাল বড় একটা রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের যে চেন অফ কমান্ড অনেক শক্তিশালী, এতেও কোনো সন্দেহ নেই। এবং আওয়ামী লীগের সাংগঠনিক যে কাঠামো, সেই কাঠামোতে আওয়ামী লীগের যে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বর্তমান পর্যন্ত কমিটি দেওয়া আছে, যেইটা বহাল আছে। তার মানে কি, একেবারে কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের কমিটির লোক আছে। তারা যদি একত্রিত হয়ে তারা রাজপথে নামে একযোগে সারা বাংলাদেশে,
সারা বাংলাদেশে যেমন ধরেন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে হঠাৎ করে তারা নাই হয়ে গেল, অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেকে মবের শিকার হয়েছেন, অনেকের প্রাণ চলে গেছে, অনেকের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু সবাই তো না, সবাই কিন্তু নাই হয়ে গেছে। এখন তারা যদি রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে প্রকাশ্যে আসে, তারা যদি প্রতিটা ওয়ার্ড পর্যায়ে, প্রতিটা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা বিভাগ পর্যায়ে মিছিল অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ড কর্মসূচি পালন করতে শুরু করে, তাহলে কি আপনি অবাক হবেন? আপনার আশেপাশের মানুষ অবাক হবে? আমার মনে হয় অবাক হওয়ার কিছু নাই। এটা আওয়ামী লীগের দ্বারা সম্ভব, অসম্ভব কিছু না। আওয়ামী লীগ বলেই সম্ভব। আমি আপনাদেরকে আওয়ামী লীগের একজন নেতার বক্তব্য শোনাই। তার নাম হলো আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি গাজীপুরের মেয়র ছিলেন, পরবর্তীতে তার মা মেয়র হয়েছেন। মানে শক্তিধর ক্ষমতাবান একজন আওয়ামী নেতা আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সারা বাংলাদেশের মানুষ সবাই তাকে চেনেন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল সাময়িকভাবে, তারপরে তিনি দলের প্রতি অনুগত, এখনও দলের পক্ষে হয়ে কাজ করতেছেন। তিনি বিভিন্ন সময় ফেসবুকে এই যে আওয়ামী লীগের 13ই নভেম্বর কর্মসূচিকে কেন্দ্র করে নানান ধরনের বার্তা তার নেতা কর্মী এবং দেশের জনগণের উদ্দেশ্যে দেন। তার মধ্যে একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। তিনি সেখানে লিখছেন, বাধা দিলেই বাঁধবে লড়াই, আমরা কি আর কাউরে ডরাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এ কথাটা তিনি লিখছেন। আর একটা ফেসবুক পোস্টে তিনি লিখছিলেন যে যদি বাধা দিতে আসেন, যদি আপনারা আমাদেরকে মারতে আসেন, মনে রাখবেন আমরা একা মরব না। এই যে শক্ত ভাষায় জাহাঙ্গীর আলমের মতো একজন ক্ষমতাবান নেতা তিনি বলতেছেন, এবং আওয়ামী লীগের সামনের সারির নেতৃত্ব দানকারীর নেতাগুলো তারা যে বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্য অনুযায়ী এটা স্পষ্টভাবে বোঝা যায় আওয়ামী লীগ হয়তোবা একযোগে সারা বাংলাদেশে মাঠে নামতে যাচ্ছে, যেটা এই সরকারের জন্য খুবই কি বলেন, তারা তো অন্যকে ব্যবহার করছে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। আপনি কি বলতে চান যে এই সরকারের কোনোভাবে সম্ভব আওয়ামী লীগকে ঠেকানোর সেই শক্তি সামর্থ্য এই সরকারের আছে? হ্যাঁ, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হয়তো বা কিছু একটা করতে পারে, কিন্তু তারপরও সম্ভব না। অন্য রাজনৈতিক দলকে ব্যবহার করে আওয়ামী লীগকে ঠেকানোর কাজ করছে এতদিন ইউনূস সরকার, কিন্তু যাদেরকে ব্যবহার করছে তারা স্পষ্টভাবে এখন বলতে শুরু করছেন যে না, আমরা আর ব্যবহার হব না, তোমরা প্রতারক, তোমরা প্রতারণা করছো আমাদের সাথে, তোমরা নির্বাচনের কথা দিছো, দিয়ে তোমরাই নির্বাচনকে বানচাল করার জন্য পক্ষপাতদুষ্ট হয়ে গেছো। সম্মানিত দর্শক, এই যে আমি বিস্তারিত আলোচনা করলাম, এই আলোচনা দ্বারা আপনি কতটুকু স্পষ্ট হতে পারলেন যে আদৌ কি আওয়ামী লীগের পক্ষে সারা বাংলাদেশে একযোগে মাঠে নামার মতো শক্তি সামর্থ্য ক্ষমতা আছে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।